ঘুমাবে না? ফারিসের কথা কানে যায় না নিধির। ফারিস ফের বলল। কি হলো? ফারিসের কথা শুনে হুঁশ ফেরে নিধির। সে কান্না ভেজা কণ্ঠে বলল, আপনি বরং এই রুমে থাকেন, আমি আম্মুর রুমে গিয়ে থাকি। নিধির কথা শুনে ফারিস তাকে বাধা দিয়ে বলল, একা কোনো রুমে থাকতে হবে না তোমাকে। তুমি আমার সাথে এই রুমেই থাকবে। ফারিসের কথা শুনে বিরক্ত হয় নিধি। সে বিরক্ত মাখা কণ্ঠে বলল, একা রুমে গিয়ে নিজেকে শেষ করে দিব না, চিন্তা নেই। নিধির কথা শুনে ফারিসের মেজাজ বিগড়ে যায়। তবুও সে কিছু বলতে পারল না নিধিকে, কারণ সে নিজেও নিধির মতো একই রকম পরিস্থিতির শিকার হয়েছে। তখন তাকে কেউ সামলাতে এগিয়ে আসেনি। বাবা তার অফিস নিয়েই ব্যস্ত ছিল। তারপর আবার যখন তার বাবা তাকে ছেড়ে পরপারে পাড়ি জমায়, তখন তো কেউ ছিল না তাকে একটু ভরসা দেওয়ার জন্য। এমন পরিস্থিতিতে যে নিজেকে কেমন অসহায় লাগে সেটা ফারিস অনুভব করেছে। তাই আর নিধির সাথে রাগারাগি করতে পারল না সে। তোমার যদি এক বিছানায় থাকতে কোনো অসুবিধা হয় তাহলে তুমি বিছানায় ঘুমাও, আমি রুমের অন্য কোথাও ঘুমিয়ে যাব। তবুও অন্য রুমে যেতে হবে না তোমাকে। ফারিসের কথা শুনে নিধি তাকে বাধা দিয়ে বলল, আমি একদম স্ট্রং আছি। আমার তেমন কোনো আত্মীয় স্বজন নেই এই শহরে। বাবার সম্পর্কে আত্মীয় যারা ছিল তারা বাবা বেঁচে থাকা পর্যন্তই আত্মীয় ছিল। এরপর আমাকে আর আমার মাকে তারা নিজেদের আপন ভাবেনি কখনো। মায়ের চলে যাওয়াতে রক্তের কেউ এগিয়ে আসেনি। সে জায়গায় আপনি একা এগিয়ে এসেছেন। সকাল থেকে এত কিছু করেছেন আমার জন্য, এতে আমি কৃতজ্ঞ স্যার। আমি জানি আমার সাথে আপনার একই রুমে থাকতে অস্বস্তি হবে, তারপরও আমার পরিস্থিতির কথা ভেবে এসব বলেছেন। আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে ভাবতে হবে না আর আপনাকে স্যার। নিধির কথা শুনে ফারিস তার দিকে এগিয়ে এসে তাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, ঘরের বরকে স্যার বলার কোনো মানে হয় না মিসেস ফারিস শিকদার। বর তার স্ত্রীর পাশে থাকবে না তো কে থাকবে? আমাকে কি এতই স্বার্থপর মনে করো তুমি? অফিসের সেই বাউন্ডুলে বসটারও যে মন বলে একটা জিনিস আছে, সেটা তো তোমরা ভুলতে বসেছো। আর বউয়ের সাথে একই রুমে থাকতে আমার কিসের অস্বস্তি লাগবে? চলো ঘুমাবে, অনেক রাত হয়েছে। বলেই ফারিস নিধিকে বিছানায় বসিয়ে দেয়। নিধি শুধু অবাক হয়ে ফারিসকে দেখছে। যত দিন যাচ্ছে সে যেন ফারিসকে তত নতুন করে চিনছে। ইকরা রাস্তায় সিএনজির জন্য দাঁড়িয়ে আছে। রাগে থরথর করে কাঁপছে সে। কিছুতেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছে না সে। বেশ কিছুক্ষণ কেটে গেলেও কোনো রিক্সা বা সিএনজি পায় না সে। পাবেই বা কি করে? রাত যে অনেক হলো। তবুও হাল ছাড়ল না ইকরা। সে হেঁটে যাবে ভেবে ঠিক করলো। ইকরা হাঁটার জন্যে 2 পা বাড়াতেই তার সামনে 3টে ছেলে এসে দাঁড়ায়। ছেলে 3টে ইকরার দিকে নেশালো চোখে তাকিয়ে বলল, সঙ্গী লাগবে নাকি ম্যাডাম? ছেলেগুলোর কথা শুনে ইকরা ভয় পেয়ে যায়। সে ভয়ে পিছিয়ে যেতেই ছেলেগুলো আরও তার দিকে এগিয়ে আসে। পালাচ্ছেন কেন ম্যাডাম? একদিকে পিয়াসের উপর রাগে ফুঁসতে থাকে ইকরা, আর একদিকে এদের আচাইরা কথা শুনে ইকরার মেজাজ আরো বিগড়ে যায়। সে একটা ছেলের গালে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলল, মেয়ে দেখলেই তোদের নাটক শুরু হয়ে যায় কেন? হ্যাঁ, ইকরার কথা কানে যায় না ছেলেগুলোর। তারা রেগে ফুঁসতে ফুঁসতে বলল। খুব ভুল করেছিস তুই। বলেই একটা ছেলে ইকরার গলা থেকে টান দিয়ে ওড়না নিয়ে নেয়। ওড়না টেনে নিয়েই ছেলেগুলো হো হো করে হাসতে থাকে। ছেলেগুলোর কাজে ইকরা পুরো থমকে যায়। সে কি করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ করে তাকে ভরসা দেওয়ার জন্যে একজন উদয় হলো। পিয়াস ইকরার হাত চেপে ধরে বলল, এদের হাত থেকে বাঁচার একটাই উপায়, পিছনে ঘুরেন আর পালান। বলেই পিয়াস ইকরাকে নিয়ে দৌড় দেয়। ছেলেগুলো হতভম্ব হয়ে চেয়ে আছে পিয়াস আর ইকরার যাওয়ার পানে। দৌড়তে দৌড়তে গাড়ির সামনে এসে থামে পিয়াস আর ইকরা। দুজনেই হাঁপাচ্ছে। স্কুলের দৌড় প্রতিযোগিতায় যদি আমি আজকের মতো এভাবে দৌড়াতাম না, তাহলে ওই ডাইনি বিধির বদলে আমি ফার্স্ট হতাম। ইকরার কথা শুনে পিয়াস তার দিকে ভ্রু কুচকে বলল। ভীতিকে? পিয়াসের কথা শুনে হুঁশ ফেরে ইকরার। সে নিজেকে সামলে বলল, স্কুল জীবনের কথা মনে পড়ে গেছে। স্কুলের ক্লাসমেট ছিল বিথি। ইকরার কথা শুনে প্রাণে বাঁচল সে, কারণ তার বোনের নামও বিথি। চলুন যাই, আবার কখন কোন বিপদ জেগে বসে কে জানে।
বলেই পিয়াস গাড়িতে নিয়ে বসে। ইকরাও আর দ্বিমত পোষণ না করে গাড়িতে গিয়ে বসে। ইকরা গাড়িতে বসতেই পিয়াস গাড়ি স্টার্ট দেয়। রাত প্রায় 3টে বাজে। জ্বরে নিধির গা পুড়ে যাচ্ছে। নিধির চোখ মেলে রাখতে কষ্ট হচ্ছে। চোখ জ্বালা করছে জ্বরের তোপে। তার চোখ বেড়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ে। নিধি বিছানা থেকে উঠে বসার চেষ্টা করে। উঠে বসতে নিতেই নিধি আবারও পড়ে যায় বিছানায়। ফারিস তার পাশেই শুয়েছিল। হঠাৎ আওয়াজ শুনে সে ধরপড়িয়ে উঠে বসে। সে তাড়াতাড়ি করে রুমের লাইট অন করে নিধির কাছে আসে। নিধির চোখে পানি দেখে বুক ধক করে ওঠে ফারিসের। সে তাড়াতাড়ি নিধির চোখের পানি মুছে দেয়। নিধির গাল স্পর্শ করে থমকে যায় ফারিস। জ্বরে গা পুড়ে যাচ্ছে নিধির। সে আতঙ্কিত গলায় নিধিকে বলল, ঠিক আছো নিধি? ফারিসের কথা কানে গেলেও জবাব দিতে পারল না নিধি। নিধিকে চুপ করে থাকতে দেখে ফারিস ফের বলল, এই নিধি, শুনছো? কি হয়েছে তোমার? ফারিসের কথা শুনে নিধি তার দিকে চোখ মেলে তাকালো। তারপর ভাঙা কণ্ঠে বলল, লাইট। আর কিছু বলতে পারল না নিধি। তার আগেই সে জ্ঞান হারায়। নিধির এই অবস্থায় দেখেই ফারিস তো পুরো হতভম্ব হয়ে গেল। সে কি করবে ভেবে পাচ্ছে না। রাত প্রায় 3টে বাজে। এত রাতে কোনো ডক্টর তো জীবনেও বাসায় আসবে না। তার উপর সে নিধিকে নিয়ে ডক্টরের কাছেও যেতে পারবে না, কারণ তার গাড়ি যে পিয়াস নিয়ে গেছে। চিন্তায় ফারিসের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে তাড়াতাড়ি ফোন নিয়ে তার পরিচিত একজন ডক্টরকে কল করে। বেশ কয়েকবার কল দেওয়ার পরেও ডক্টর কল রিসিভ করে না। জীবনে প্রথম নিজেকে খুব অসহায় মনে হচ্ছে ফারিসের। সে সামনে বসে থেকেও কিছু করতে পারছে না নিধির জন্য। তবুও সে হাল ছাড়ল না। নিধিকে বালিশে শুইয়ে দিয়ে ফারিস রান্নাঘরে গিয়ে পানি আনে। কিছুটা পানি নিধির মুখে ছিটিয়ে দেয় সে। কিছুক্ষণের মধ্যেই নিধি নড়ে চড়ে ওঠে। নিধি জ্বরের ঘোরে বলল, মা, পানি। নিধির কথাটা ফারিসের বুকে তীরের মতো বাঁধে। মেয়েটা তার মাকে কতটা ভালোবাসে, অথচ এখন পরিস্থিতিটাই বা কেমন। ফারিস চাইলেও নিধির মাকে তো আর ফিরিয়ে এনে দিতে পারবে না। সে উঠে গিয়ে নিধির জন্যে পানি আনে। নিধিকে শোয়া থেকে উঠিয়ে বিছানার সাথে হেলান দিয়ে বসিয়ে দেয় ফারিস। তারপর পানির গ্লাস নিয়ে নিধিকে খাইয়ে দেয় সে। ফারিস পানি নিয়ে আসে জলপট্টি দিয়ে দেওয়ার জন্য। জলপট্টি দেওয়া শেষ করে ফারিস নিধির মাথা নিজের কোলের উপর রেখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমাও, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো। ফারিসের এই একটা কথাতেই যেন নিধি অনেকখানি ভরসা পেল। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে ইকরা। কিছুতেই তার ঘুম আসছে না। সে পিয়াসের শার্টটা জড়িয়ে ধরে আছে। রাতে ছেলেগুলো ইকরার ওড়না দিয়ে যাওয়ার পর পিয়াস তার শার্টটা ইকরার দিকে বাড়িয়ে দিয়েছিল। এতে ইকরা অবাক হলেও পরক্ষণে পিয়াসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। বাসায় এসে বিছানায় শুয়েছে ঠিকই, কিন্তু তার মন ঠিকই পিয়াসের কাছে। ছেলেটার চোখে কোনো খারাপ দৃষ্টি ছিল না তার জন্য। এই জন্যেই সে পিয়াসের প্রতি একটু বেশি আকৃষ্ট হয়ে পড়েছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে পিয়াস। একদিনের ব্যবধানে সে একের পর এক খারাপ খবর পাচ্ছে। প্রথমে নিধিকে সে পছন্দ করে এটা টের না পেলেও ফারিস যখন জানালো নিধি তার বউ, তখন থেকে সে বুঝেছে নিধিকে যে সে পছন্দ করত মনে মনে। সেই ঘটনাতে নিজেকে সামলে নিলেও আবার নিধির মায়ের মৃত্যুতে সে ব্যথিত। চাইলেও সে একটু নিধিকে সান্ত্বনা দিতে পারেনি। নিধির জন্যে তো সে নিজের বন্ধুত্বটা নষ্ট করতে পারবে না, আর এখন চাইলেও নিধি তার হবে না। তাই নিজেকে সামলে নেওয়ার বৃথা চেষ্টা করে যাচ্ছে সে। চেষ্টা করলে ভুলে থাকতে ঠিকই পারবে সে, এটাই তার বিশ্বাস। পিয়াস বাহিরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। হঠাৎ কিছু মনে পড়াতে সে নিজের প্যান্টের পকেটে হাতড়ে একটা কানের ঝুমকো বের করে। ঝুমকোটা ইকরার। দৌড়ানোর সময় কান থেকে খুলে পড়ে যায়। পিয়াস সেটা কুড়িয়ে নিলেও ইকরাকে আর ফেরত দিতে তার মনে ছিল না। আবার দেখা হলে দিয়ে দিবে সেই ভেবেই নিজের কাছে রেখেছে ঝুমকোটা।
রাত অনেক হয়েছে। পিয়াসার ব্যালকনিতে দাঁড়িয়ে না থেকে রুমে চলে যাই ঘুমানোর জন্য। সকাল প্রায় 8:30 বাজে। ফারিস আজকে আর অফিসে যায়নি, নিধিদের বাসায় রয়েছে নিধির সাথে। নিধির জ্বর এখন কিছুটা কমেছে, তবে পুরোপুরি সুস্থ হয়নি এখনো সে। ফারিস বাহিরে যায় নাস্তা আনার জন্য। নিধি তো ব্রেকফাস্ট তৈরি করার মতো অবস্থাতে নেই, সে নিজেও বানাতে পারে না, তাই দোকানই তার শেষ ভরসা। 15 মিনিটের মধ্যেই খাবার নিয়ে বাসায় আসে ফারিস। বাসায় এসে তো ফারিস পুরো থমকে যায়। নিধি সোফায় বসে আছে, তার পাশেই একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা নিধিকে মনে হচ্ছে ধমকাচ্ছে কোনো কারণে। ফারিস আর দেরি না করে নিধির দিকে এগিয়ে যায়। নিধি ভয়ে জবথব হয়ে বসে আছে। ফারিস নিধির পাশে বসে তাকে বলল, ভয় পাচ্ছ কেন নিধি? কে এই ছেলে? ফারিসের কথা শেষ হওয়ার আগেই ছেলেটি ফারিসের কলার চেপে ধরে নিধির পাশ থেকে সরিয়ে দিয়ে বলল, এই তুই কে রে? তুই আমাদের মধ্যে কথা বলার কে? ছেলেটির কথা ফারিসের কানে গিয়েছে কিনা সন্দেহ আছে, কারণ সে তীক্ষ্ণ দৃষ্টিতে তার কলারে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে আছে। সে এক প্রকার হুঙ্কার দিয়ে বলল, কলার ছাড়ো বলছি, না হলে কিন্তু জীবিত ফিরতে পারবি না বাড়িতে। ফারিসের কথা শুনে হো হো করে হাসতে থাকে ছেলেটা। নিধি আতঙ্কিত চোখে দুজনের পানে চেয়ে আছে। পরিস্থিতি বেগতিক দেখে নিধি ছেলেটিকে অনুনয় করে বলল, আপনি প্লিজ চলে যান অয়ন ভাই। এতদিন যেহেতু কেউ আমাদের খোঁজ নেয়নি, এখনও কেউ আমাদের খোঁজ নিতে হবে না। আমি আর এসব নিতে পারছি না, প্লিজ। নিধির কথা শুনে অয়ন ক্ষিপ্ত সুরে বলল, চাচার যে গ্রামে জমি রয়েছে সেগুলো তোর নামে। তাছাড়া আব্বু তো বলেছে আমি যেন তোকে বিয়ে করি। সব কিছু ঠিকঠাক থাকলেও তোর ওই বুড়িমা এসব হতে দেয়নি। এখন তো বুড়িটা বিদায় হয়েছে, আর কোনো বাধা নেই। বলেই বাঁকা হাসে অয়ন। পুরো ব্যাপারটা যেন ফারিসের মাথার উপর দিয়ে যাচ্ছে। ছেলেটা নিধির মাকে নিয়ে এভাবে কথা বলাতে রেগে যায় ফারিস। তুই ভাবলি কি করে নিধি তোকে বিয়ে করবে? ফারিসের কথা শুনে অয়ন ভ্রুকুচকে তার দিকে তাকায়। সে নিধির দিকে তাকিয়ে বলল, এই মালটা কে রে নিধি? শহরে এসে নতুন জুটিয়েছিস নাকি? বলেই অয়ন নিধির হাত চেপে ধরে। তা দেখে ফারিস রাগে থরথর করে কাঁপছে। এতক্ষণ নিজেকে সামলে রাখতে পারলেও এখন আর পারছে না সে। ছেলেটার কত বড় সাহস, সে নিধির হাত স্পর্শ করেছে। ছেলেটার কি অবস্থা করবে সে নিজেও ভেবে পাচ্ছে না। এই নিধি, এই ছেলেটা কে রে? অয়নের কথা শুনে নিধি নির্দ্বিধায় বলল, আমার বর। নিধির কথা শুনে ফারিস আর অয়ন দুজনেই তার দিকে অবাক চোখে তাকায়। কিভাবে এই ছেলে তোর বড় হয়? কি প্রমাণ আছে? বুড়ি মরতেই ছেলে ঘরের মধ্যে নিয়ে এসে নষ্টমী শুরু করে দিয়েছিস নাকি? অয়নের কথা শুনে রাগে থরথর করে কাঁপছে ফারিস। সে আর দাঁড়িয়ে না থেকে অয়নের বুকের উপর একটা লাথি দেয়। মুহূর্তের মধ্যে অয়ন মাটিতে গিয়ে পড়ে। ফারিস তখনও শান্ত হয়নি। সে মাটি থেকে অয়নের কলার চেপে উঠিয়ে তার গালে চড় দিয়ে বলল, শালা, নিজের চরিত্রের মতো সবার চরিত্র মনে করেছিস নাকি? অসভ্যের বাচ্চা, বড়দের কিভাবে সম্মান করে কথা বলতে হয় সেটাও জানে না। একটা মেয়ের মা মরে গিয়েছে, মেয়েটা কি পরিস্থিতিতে আছে সেটা বুঝে তাকে সান্ত্বনা না নিয়ে তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছিস, আবার তার মাকে নিয়ে বাজে কথা বলছিস। কুত্তার বাচ্চা, আজকে তোকে আমি মেরেই ফেলবো। বলেই ফারিস অয়নকে এক নাগাড়ে মারতে থাকে। নিধি ফারিসকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। শেষে নিধি আর উপায় না পেয়ে ফারিসের সামনে হাত জোর করে বলল, প্লিজ ফারিস, আপনি অয়ন ভাইয়াকে ছেড়ে দিন। অয়ন ভাইয়ের বাবার কানে যদি এসব যায়, তাহলে আমাদের শান্তিতে বাঁচতে দিবে না ওরা। আমার বাবা মাকে ওরা শান্তিতে বাঁচতে দেয়নি, এখন আমাদেরও দিবে না। নিধির কথা শুনেও থামল না ফারিস। সে অয়নকে ইচ্ছে মতো পিটিয়ে তবেই শান্ত হলো। ফারিস অয়নকে মাটি থেকে উঠিয়ে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দরজা আটকে দেয়। ফারিস রাগে এখনো থরথর করে কাঁপছে। আজকের এই ফারিসকে দেখে নিধি ভয়ে জবথব হয়ে গেছে একদম। ফারিস ধীর পায়ে নিধির দিকে এগিয়ে আস্তে আস্তে বিড়বিড় করে বলল, আবর্জনা কোথাকার, আসে আমার বউকে বিয়ে করতে, বিয়ে করার শখ একদম মিটিয়ে দিয়েছি। নিধিকে এভাবে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকতে দেখে ফারিস তাকে ধমক দিয়ে বলে উঠল, তুমি ভয় পাচ্ছ কেন আমাকে? আমি কি তোমাকে মেরেছি নাকি তোমার শত্রুকে?
কিছুই বুঝলাম না। নিধি ফারিসের কথার জবাব না দিয়ে রুমে চলে যায়। ফারিস অসহায় দৃষ্টিতে নিধির যাওয়ার পানে চেয়ে আছে। যার জন্য চুরি করলাম সেই বলে চোর। মানবতার বেঁচে নেই রে ফারিস। অফিসের খিটখিটে বসটা আজ তার নিধি রানীর মন ভালো করতে ব্যস্ত। ভাবা যায় এসব? কথাগুলো নিজের মনে বলতে বলতেই ফারিস খাবার নিয়ে নিধির রুমে যায়। রাগ দেখাচ্ছ আমাকে? কথাটা বলে থমকে যায় ফারিস। সে নিজের মনে বিড়বিড় করে বলল, কন্ট্রোল ফারিস, কন্ট্রোল। মেয়েটা এখন নিজের মধ্যে নেই যে তোকে সহ্য করবে। ফারিসকে বিড়বিড় করতে দেখে নিধি তার দিকে তাকায়, কিন্তু মুখে কিছু বলল না। ফারিস ধীর পায়ে গিয়ে নিধির পাশে বসে। ছেলেটা তোমাকে নিয়ে বাজে কথা বলেছে। তোমার বড় হয়ে আমি কি এসব সহ্য করে নিব বলো? ফারিসের কথা শুনে নিধি তার দিকে ছলছল নয়নে তাকিয়ে বলল, আমি এসব কিছু আর সহ্য করতে পারছি না ফারিস। বলেই নিধি কান্নায় ভেঙে পড়ে। নিধিকে এভাবে কাঁদতে দেখে ভড়কে যায় ফারিস। সে তাড়াতাড়ি নিধির চোখের পানি মুছে দিতে দিতে বলল, আরে পাগলি, কাঁদছো কেন? কি হয়েছে? ফারিসের কথা শুনে নিধি আগের ন্যায় কাঁদতে কাঁদতে বলল, এমন বংশে জন্মগ্রহণ করেছি আমি যে আমাদের অর্থ সম্পদ থাকতেও মেয়ে হয়ে এখন আমাকে সংসারের দায়িত্ব পালন করতে হচ্ছে। আব্বু আর আম্মু রিলেশন করে বিয়ে করেছে, এজন্য আব্বুর ভাইরা তাকে ভাই হিসেবে মানে না। কিন্তু আমার দাদা ঠিকই আমার বাবার নামে তার অর্ধেক সম্পদ লিখে দিয়ে যান। কিন্তু অয়ন ভাইয়ের আব্বু কিছুতেই আমার বাবার জমির ঝামেলাটা ঠিক করে দেয় না। তার এত বাহাদুরি সহ্য করে আমার বাবা আর টিকে থাকতে না পেরে আমাদের নিয়ে আলাদাভাবে থেকেছে। এখন যদি তারা জানতে পারে আপনি অয়ন ভাইকে মেরে এই অবস্থা করেছেন, তাহলে আপনার জীবনটাও বরবাদ করে দিবে তারা। নিধির পুরো কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছে ফারিস। শেষের কথাটা শুনে ফারিস হেসে নিধিকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে নিয়ে ভয় পাচ্ছ? আরে এসব চুনোপুটি আমার কিছুই করতে পারবে না। আমার কিছু করতে আসলে বরং আমিই তাকে আধমরা করে দিব। ফারিসের কথা শুনে শান্ত হতে পারল না নিধি। সে ফারিসের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কান্না করতে ব্যস্ত। ফারিস নিধির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, হয়েছে, অনেক চিন্তা করে ফেলেছো আমার জন্য। এবার ব্রেকফাস্ট করে নাও তো লক্ষ্মী মেয়ের মতো। খাবো না। মার খাওয়ার ইচ্ছে জেগেছে নাকি? ফারিসের কথা শুনে কান্না থেমে যায় নিধির। সে অবাক হয়ে ফারিসের দিকে তাকায়। আপনি মারবেন আমাকে? নিধির কথা শুনে ফারিস কিছুটা ভড়কে যায়। সে নিজেকে সামলে বলল, বউকে মাইট দেওয়ার ক্ষমতা নেই আমার, কিন্তু চুমু দেওয়ার ক্ষমতাও আছে আমার। হঠাৎ ফারিস এমন একটা কথা বলে বসবে সেটা আগেও ভাবেনি। সে লজ্জায় নিচের দিকে তাকিয়ে বলল, লাগাম নেই মুখে? নিধির কথা শুনে হেসে ফেলল ফারিস। রিকশা থেকে নেমে নিধিদের বাসার সামনে দাঁড়ায় ইকরা। সে বাসায় ঢুকবে এমন সময় দেখে বাসার সামনে একটা ছেলের অবস্থা খুবই খারাপ। ছেলেটাকে এই মুহূর্তে হাসপাতালে নিতে হবে। আশেপাশে কাউকে দেখছেও না যে ছেলেটাকে হাসপাতালে নিয়ে যেতে বলবে ইকরা। শেষে ইকরা আর কোনো উপায় না পেয়ে একটা সিএনজি ডেকে নিজেই ছেলেটাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই ইকরারা হাসপাতালে এসে পৌঁছয়। ইকরা ছেলেটাকে নিয়ে ডক্টরের কাছে যায়। ইকরা করিডোরে দাঁড়িয়ে অপেক্ষা করছে ডক্টর কি বলে সেটা জানার জন্য। কিছুক্ষণের মধ্যেই ডক্টর বের হয়ে আসে কেবিন থেকে। ডক্টরকে দেখে ইকরা তার দিকে এগিয়ে গিয়ে বলল, উনি ঠিক আছে তো? এখন মোটামুটি ঠিক আছে, তবে যে উনার এই অবস্থা করেছে সে অনেক মারাত্মক লেভেলের গুন্ডা মনে হচ্ছে। মেরে ছেলেটার কি বিভৎস অবস্থা করে দিয়েছে। আমি কি উনার সাথে কথা বলতে পারি? কথা বলার মতো অবস্থাতে আছে উনি? ইকরার কথা শুনে ডক্টর বলল। ওহ হ্যাঁ, উনি আপনার সাথে দেখা করতে চেয়েছে। ডক্টরের কথা শুনে ইকরা আর দাঁড়িয়ে না থেকে কেবিনে যায় ছেলেটার কাছে। ইকরা বেডের একপাশে বসতেই ছেলেটা নড়ে চড়ে ওঠে। আপনার এই অবস্থা কে করেছে? ইকরার কথা শুনে ছেলেটা তার দিকে তাকায়। ছেলেটা ইকরার চোখের দিকে চেয়ে বলল, সুন্দরী। ছেলেটার মুখে এমন কথা শুনে ভড়কে যায় ইকরা। সে কি বলবে ভেবে পাচ্ছে না। আপনার পরিবারের কারো নাম্বার দিন, আমি ফোন করে বলে দিচ্ছি আপনি যে এখানে। ইকরার কথা শুনে ছেলেটা অসহায় গলায় বলল, এই শহরে আমার আপন বলতে কেউ নেই, কাকেই বা ফোন করবেন আপনি? ছেলেটার কথা শুনে তার জন্যে মায়া হয় ইকরার। কে আপনার এই অবস্থা করেছে? ইকরার কথা শুনে ছেলেটা কাঁদো কাঁদো কণ্ঠে বলল,
সে অনেক কাহিনী, পরে একদিন বলবো। ইকরা ভেবে পাচ্ছে না সে এখানে থাকবে নাকি চলে যাবে, তাই সে ছেলেটাকে বলল। আমি চলে যাই, আপনি তো এখন মোটামুটি সুস্থ আছেন। ইকরার কথা শুনে ছেলেটা মিষ্টি হেসে বলল। আচ্ছা যান। ছেলেটার কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচে ইকরা। সে বেড থেকে উঠে পা বাড়ায় যাওয়ার জন্য। হঠাৎ কিছু মনে পড়াতে সে আবার পিছনে ঘুরে বলল। আচ্ছা, আপনার নাম কি? ছেলেটা নির্দ্বিধায় বলল। অয়ন।